সারিম টালমাটাল পায়ে পুরো রুমটা অরিকে খুঁজতে লাগলো। পর্দার আড়াল হতে সব জায়গা অস্থির হয়ে দেখেও যখন বউটার ছায়াটুকু পেল না, তখন ওর শরীরের ভেতরে সেই অসহ্য গরমটা আর সহ্য হলো না। মাথাটা ঝিম ধরে আসছে, নিঃশ্বাস ভারী। সারিমার এক মুহূর্ত দাঁড়ালো না, দাঁতে দাঁত চেপে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দরজাটা সশব্দে বন্ধ করে শাওয়ারটা ফুল স্পিডে ছেড়ে দিল। ঠান্ডা পানির ধারা মাথার উপর আছড়ে পড়তে সারিম দুই হাতে দেওয়ালটা খামচে ধরল। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। নিজের সাথে নিজেই যুদ্ধ করছে লোকটা। এই মুহূর্তে একটু স্থির হওয়া খুব দরকার। ওদিকে কাবারের ওপর গুটিসুটি মেরে বসে থাকা অরি নিচ থেকে পানির শব্দ শুনতেই বুঝল সারিম ওয়াশরুমে গেছে। এই সুযোগটাই ওর জন্য যান বাঁচানো। এক সেকেন্ডও দেরি না করে অরি কাবার থেকে নামলো। পা দুটো তখনও থরথর করে কাঁপছে। বুকের ভেতর ধুকপুক করছে হাজারটা ড্রাম। দরজার লকটা আলতো করে খুলে একবার পেছনে ফিরে তাকালো। ওয়াশরুমের ভেতর থেকে শুধু পানির শব্দ আসছে। অরি নিঃশব্দে বিড়ালের মতো পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে গেল। করিডোর ফাঁকা, 3 তলার দিকে দৌড় দিল সে, যেন পেছনে কোনো দানব ধাওয়া করছে। নিজের রুমে ঢুকতেই ধড়াম করে দরজাটা বন্ধ করে দিল অরি, সাথে লক। পিঠটা দরজার সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলল। বুকের ভেতরটা এত জোরে ওঠানামা করছে যে মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে যাবে। আল্লাহ বাঁচালো। অস্ফুটে বলেই ধপ করে মেঝেতে বসে পড়ল অরি। দুই হাঁটুর মাঝে মুখ গুজে লম্বা করে শ্বাস নিল। আজকের মতো ওই লোকটার হাত থেকে বেঁচেছে, এটাই অনেক। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই ছুঁই। আকাশ ভাঙা বৃষ্টি নেমেছে, যা সেন্ট্রাল জেলের কংক্রিটের দেওয়ালে আছড়ে পড়ছে অবিরত। 4 নাম্বার সেলটার ভেতরের পরিবেশ বাইরে বৃষ্টির চেয়েও 1000 গুণ বেশি স্যাঁতসেঁতে এবং থমথমে। সেলে হাই ভোল্টেজ হ্যালোজেন বাতি জ্বলছে। তীব্র আলোয় চারপাশের অন্ধকার কেটে গেলেও বাতাসে ভাসছে তীব্র পচা গন্ধ। ঘরের ঠিক মাঝখানে পড়ে আছে একটা চাদর জড়ানো লাশ, তবে তাকে লাশ বলাটা ভুল। এটা এখন গলিত মাংসের একটা পিণ্ড মাত্র। শরীর থেকে মাংস পচে গলে চুয়ে চুয়ে মেঝেতে পড়ছে। লাশটার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছেন পুলিশের 4-5 জন উচ্চ পদস্থ কর্মকর্তা, সিআইডির ফরেন্সিক টিম এবং লোকাল থানার ইনচার্জ। সবার মুখে রুমাল গোজা, চোখ মুখে তীব্র অস্বস্তি। কিন্তু একজনের চোখে কোনো অস্বস্তি নেই। তিনি এসিপি আয়ুষ কায়দার, সিআইডি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের লিড অফিসার। 34 বছর বয়স, কিন্তু টান টান মেদহীন শরীর, ধারালো চিবুক আর তীক্ষ্ণ চোখে চাউনি তাকে যে কোনো কর্পোরেট মডেলের চেয়েও বেশি আকর্ষণীয় করে তুলেছে। পরনে একটা কালো ওভারকোট, যা তাকে একদম ফিটফাট দেখাচ্ছে। লোকাল থানার ওসি প্রদীপ রুমালটা নাক থেকে একটু সরিয়ে কাশতে কাশতে বললেন, স্যার, আর থাকা যাচ্ছে না এখানে। গন্ধটা ফুসফুস অবধি পৌঁছে যাচ্ছে। জেলের ভেতরে এত নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরা, 24 ঘন্টা পাহারা থাকা সত্ত্বেও এই লোকটাকে কীভাবে মেরে রেখে গেল? আর লাশটার এই অবস্থায় বা কী করে হলো? কিছুই মাথায় ঢুকছে না। ফরেন্সিক টিমের প্রধান ডক্টর সান্যাল লাশের পাশে হাঁটু গেড়ে বসে ম্যাগনিফাইং গ্লাসটা পকেটে পরলেন। গ্লাভস পরা হাত দুটো তুলে তিনি আয়ুষের দিকে তাকিয়ে বললেন, আয়ুষ, এখানে দাঁড়িয়ে আর নতুন কিছু বের করা সম্ভব নয়। মৃত্যুর ধরনটা অত্যন্ত অস্বাভাবিক, কোনো সাধারণ বিষ বা রাসায়নিক নয়। মনে হচ্ছে শরীরের ভেতরের কোষগুলো কোনো অজানা ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে কয়েক ঘন্টার মধ্যে এভাবে গলে গেছে। এটাকে এখনই আমাদের মেইন ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। বডি ফ্রিজ আপ না করলে সকালে শুধু কঙ্কালটাই পড়ে থাকবে। আয়ুষ পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল। সে একদৃষ্টে লাশটার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, এটাকে এখনই ল্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। কোনো একটা ক্লু যেন মিস না হয়। আই ওয়ান্ট দ্য ফুল অটোপসি রিপোর্ট বাই টুমরো মর্নিং। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বলে ডক্টর সান্যাল তার টিমকে লাশটি স্ট্রেচারে তোলার নির্দেশ দিলেন। লাশটা ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার পর সেলের ভেতরের ভারী বাতাসটা কিছুটা হালকা হলো। ঠিক তখনই সেলের দরজায় এসে দাঁড়ালো অবিরাম, আয়ুষের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট এবং সিআইডি সাব ইন্সপেক্টর। তার হাতে একটা পুরনো লাল রঙের ফাইল। আয়ুষ না ফিরেই বলল, এনেছো অবিরাম?
হ্যাঁ স্যার, আপনি বলার পরেই হেডকোয়ার্টারের ওল্ড আর্কাইভ থেকে বের করলাম, কিন্তু কিন্তু কি বলো? অবিরাম ফাইলটা আয়ুষের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই লোকটার ফাইল ঘাঁটতে গিয়ে যা দেখলাম, এ মৃত কয়েদি আর কেউ নয়। সে ছিল 14 বছর আগের কুখ্যাত অর্গান ট্রাফিকিং কেসের অন্যতম প্রধান সন্দেহভাজন। অর্গান ট্রাফিকিং শব্দটা উচ্চারণ হতেই ঘরের কোণে দাঁড়িয়ে থাকা অন্য পুলিশ অফিসাররা চমকে উঠলেন। ওয়ান অফ দ্য মোস্ট ডার্ক অ্যান্ড মিস্টেরিয়াস কেসের অফ দ্য ট্রাস্ট। আয়ুষ ফাইলের পাতাগুলো উল্টাতে উল্টাতে বলল, এই কেসের মূল মাথা কে ছিল? ফাইলের সারসংক্ষেপটা আমাকে খুলে বলো। অবিরাম একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, 14 বছর আগে শহরের বুকে একটা আন্ডারগ্রাউন্ড অবৈধ মানব অঙ্গ পাচারের চক্র গড়ে উঠেছিল, যার কোড নেম ছিল অর্গান ট্রাফিকিং। এই কেসের সঙ্গে সরাসরি জড়িত ছিল দুইজন মানুষের নাম। একজন হলেন মহিলা ডাক্তার, যার সম্পর্কে এখনও অবধি কিছু জানা যায়নি। আর এই যে গলিত লাশটা আজ আমরা জেলের ভেতর পেলাম, এই লাশটা দ্বিতীয় জনের, কুখ্যাত সার্জন জুইফানের। আয়ুষের চোখ দুটো সামান্য কুঁচকে গেল। তার মানে এই মৃতদেহটা ডাক্তার জুইফানের? হ্যাঁ স্যার। অবিরাম ফাইলের একটা পাতা আঙ্গুল রেখে বলল, রেকর্ড অনুযায়ী এই জুইফানই ছিল সেই চক্রের মেইন সার্জন, যে অত্যন্ত নিখুঁতভাবে অবৈধ উপায়ে অঙ্গ প্রতিস্থাপন করত। জুইফানের পেছনে আরেকজনের আসল মাস্টারমাইন্ড ছিল, যাকে আজ পর্যন্ত কোনো পুলিশ বা সিআইডি খুঁজে পায়নি। সে পর্দার আড়ালেই থেকে গেছে। তবে একটা অদ্ভুত তথ্য আছে, ফাইলে শোনা গিয়েছিল আর কি। 14 বছর আগে সেই মহিলা ডাক্তার যখন পুলিশের জালে ধরা পড়ার মুখে, তখন এক রহস্যময় অগ্নিকাণ্ডে সে তার নিজ ল্যাবরেটরিতেই পুড়ে মারা গেছে। এরপর? অবিরাম এবার আয়ুষের আরো কাছে এগিয়ে এলো। তার গলা চেপে এলো ভয়ে। স্যার, আমি আপনাকে একটা অনুরোধ করতে চাই। এই কেসটা নিয়ে আপনি আর ঘাটাঘাটি করবেন না, প্লিজ স্যার। কেন? আয়ুষ কায়দার কোনো কেস না সলভ করে পেছনে ফেরে না, এটা তুমি জানো। জানি স্যার, আপনি সিআইডির সেরা অফিসার। আপনি এমন সব আন্তর্জাতিক ক্রিমিনালদের খাঁচায় পুড়েছেন যা অন্য কেউ ভাবতেও পারে না। কিন্তু এই কেসটা আলাদা, এটা একটা অভিশপ্ত কেস। পাশে দাঁড়িয়ে থাকা প্রদীপ বাবুও এবার মুখ খুললেন। স্যার, অবিরাম ঠিকই বলছে। এই কেসটা যেই ছুঁয়েছে সেই শেষ হয়েছে। আয়ুষ ফাইলটা বন্ধ করে একটা টেবিলের উপর রাখলো। ডিটেলসে বলো। আমি অলৌকিকতায় বিশ্বাস করি না, অপরাধীর বুদ্ধিতে বিশ্বাস করি। 14 বছর আগে এই কেসটির প্রথম দায়িত্বে ছিলেন ইন্সপেক্টর দিলরাজ সাহা, অত্যন্ত সৎ এবং সাহসী অফিসার। তিনি যেই জুইফানের এই চক্রের খোঁজ পেলেন, আর ঠিক 3 দিনের মাথায় ওনার গাড়ির ভেতর ওনার লাশ পাওয়া যায়। ডাক্তাররা বলেছিলেন হার্ট অ্যাটাক, কিন্তু ওনার চোখ দুটো ভয়ের চোটে ঠিকরে বেরিয়ে আসছিল। দিলরাজবাবুর মৃত্যুর পর আরও 3 জন অফিসার বিভিন্ন সময়ে এই ফাইলটা খুলেছিলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই যে যারাই এই কেসটির দায়িত্বে আসতো, তারা ফাইল খোলার ঠিক 3 থেকে 4 দিনের ভেতরে কোনো না কোনোভাবেই মারা যেত। কেউ ছাদ থেকে পড়ে, কেউ সায়ানাইড খেয়ে, কেউ বা মাঝ রাস্তায় গাড়ি দুর্ঘটনায়। ডিপার্টমেন্ট বাধ্য হয়ে কেসটা ক্লোজ করে রেড জোনে ফেলে রেখেছিল। সেলে হঠাৎ একটা নীরবতা নেমে এলো। শুধু বাইরে বৃষ্টির শব্দ আর হ্যালোজেন লাইটের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। আয়ুষ অবিরামের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা মৃদু আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। সে অবিরামের কাঁধে হাত রেখে বলল, 3 থেকে 4 দিন, তাই তো? তাহলে আমার হাতেও ঠিক 3 দিন সময় আছে। অবিরাম, যারা মারা গেছে তারা অপরাধীর চালটা বুঝতে পারেনি। দাবার বোর্ডের উল্টো দিকে বসলে কিন্তু চালটা নিজেকেই দেয়। ভয় পেও না। কাল সকাল 9টায় আমার কেবিনে এই কেসের প্রতিটা ভিকটিম আর সাসপেক্টের ডিটেলস চাই। বলে আয়ুষ সেল থেকে বেরিয়ে দীর্ঘ করিডর দিয়ে হাঁটতে লাগলো। তার বুটের শব্দ ফাঁকা দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আকাশ ভাঙা বৃষ্টি তখনও কমেনি, বরং তার বেগ আরও বেড়েছে। উইন্ডো স্ক্রিনের ওপর ওয়াইপার দুটো তীব্র গতিতে আছড়ে পড়ছে। স্টিয়ারিংয়ে হাত রেখে আয়ুষের চোখের সামনে কেবল ভাসছিল 4 নম্বর সেলের সেই গলিত লাশের বিভৎসতা আর অবিরামের বলা 14 বছর আগে সেই অভিশপ্ত ইতিহাসের কথা। কিন্তু আয়ুষের মস্তিষ্কে ভয়ের কোনো স্থান নেই। সেখানে কেবল ঘুরপাক খাচ্ছে দাবার বোর্ডে অপরাধীকে টেক্কা দেওয়া নিখোঁজ চাল। ধানমন্ডির এক বহুতল অ্যাপার্টমেন্টের
আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গাড়িটা পার্ক করে লিফট বেয়ে নিজের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো আয়ুষ। পকেট থেকে চাবি বের করে লকটা খুলতেই ভেতরে মৃদু নীলচে আলোটা চোখে পড়ল। সারাদিনের ক্লান্তি শরীর থেকে ঝেড়ে ফেলার জন্য সে একটা দীর্ঘশ্বাস ফেলল। দরজাটা বন্ধ করে লক করতেই পুরো ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা আর সুগন্ধি চেনা সুবাস তাকে স্বাগত জানালো। আয়ুষ সোফার দিকে এগিয়ে গিয়ে কেবল তার ওভারকোটটা খুলে রেখেছে, ঠিক তখনই পেছন থেকে একজোড়া নরম উষ্ণ হাত তার কোমর জড়িয়ে ধরল। পিঠে অনুভূত হলো এক নারীর সরল শরীরের কোমল ছোঁয়া। নারীটি রিয়া। রিয়ার পরনে তখন অত্যন্ত খোলামেলা একটা সিল্কের কালো নাইট গাউন, যার পাতলা কাপড়ের ওপর দিয়ে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে। স্লিভলেস গাউনের নুডলস স্ট্র্যাপটা তার মসৃণ কাঁধ পেয়ে কিছুটা নিচে নেমে এসছে। আয়ুষের চওড়া পিঠে নিজের মুখটা ঘষে রিয়া ফিসফিস করে বলল, এত দেরি করলে কেন আয়ুষ? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? কণ্ঠস্বরে তার তীব্র মাদকতা আর অভিমান মেশানো। আয়ুষ একটু হাসল। সে ঘুরে দাঁড়িয়ে রিয়ার কোমরে হাত রাখল। রিয়ার উন্মুক্ত গলার নিচে চাদরের মতো ছড়িয়ে থাকা খোলা চুলগুলো থমথমে রাতের পরিবেশকে এক নিমেষে বদলে দিল। আয়ুষ নিজের গলার টাইটা এক হাত দিয়ে টেনে আলগা করতে করতে বলল, একটা জটিল কেস চলে এলো রিয়া। আজ রাতে আর কোনো কেসের কথা শুনতে চাই না। রিয়ার তপ্ত নিঃশ্বাস আয়ুষের গলায় আছড়ে পড়ল। সে আয়ুষের শার্টের বোতামগুলো একটা একটা করে খুলতে শুরু করলো। তার আঙ্গুলের ছোঁয়ায় আয়ুষের মেদহীন টান টান বুকে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। বাইরে বৃষ্টির গর্জন আর ঘরের ভেতরে দুই শরীরের তীব্র উষ্ণতা যেন একাকার হয়ে যাচ্ছিল। আয়ুষ আর নিজেকে ধরে রাখতে পারল না। রিয়াকে দু হাতে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিল। রিয়ার খোলামেলা পোশাকের ভেতর দিয়ে তার উষ্ণ ত্বকের স্পর্শ আয়ুষের ভেতরের পুরুষালী চাহিদাকে বহুগুণ বাড়িয়ে দিল। আয়ুষ ঝুঁকে পড়ে রিয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর তীব্র এক চুম্বনে রিয়া শিউরে উঠল। তার হাত দুটো আয়ুষের চুলে চুলে বিলি কাটতে লাগলো। চুম্বনের আবেশে রিয়াকে পাজা কোলা করে তুলে নিয়ে আয়ুষ পা বাড়ালো বেডরুমের দিকে। বিছানার নরম চাদরে রিয়াকে শুইয়ে দিতেই তার পোশাকের সামনের অংশটা আরও কিছুটা সরে গিয়ে তার বক্ষ যুগলের উন্মুক্ত সৌন্দর্য প্রস্ফুটিত হয়ে উঠল। জানালা দিয়ে আসা বাইরের বিদ্যুতের আলোয় রিয়া সে মোহময়ী রূপ দেখে আয়ুষের চোখ দুটো আরও গাঢ় হলো। সে নিজের শার্টটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। ধীরে ধীরে দুই শরীর এক অলিখিত তৃষ্ণায় মেতে উঠল। আয়ুষের ঠোঁট রিয়ার ঠোঁট ছেড়ে নেমে এলো তার মসৃণ গলায়, তারপর আরও নিচে, যেখানে রিয়ার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। রিয়ার মুখ থেকে এক মৃদু তৃপ্তির গোঙানি বেরিয়ে এলো। সে আয়ুষকে আরও শক্ত করে নিজের শরীরের সাথে চেপে ধরল। বাইরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির শব্দের পটভূমিতে সেই আধা অন্ধকারে ঘরে দুটি শরীর এক পরম শারীরিক মিলনে লিপ্ত হলো। সমস্ত মানসিক ক্লান্তি আর চারপাশের রহস্যের জাল থেকে দূরে আয়ুষ নিজেকে সমর্পণ করলো রিয়ার এই ভালোবাসার গভীর সমুদ্রে। সকালে যখন যেবার ঘুম ভাঙল ঘরের ভেতর, তখন ভোরের আলো মৃদুভাবে উঁকি দিচ্ছে। চোখ মেলে সে অনুভব করলো আরিশান মৃধা ও শরীর থেকে কিছুটা দূরে সরে হাত পা ছড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কাল রাতে সেই ভয়াবহ শারীরিক ও মানসিক ঝড়ের পর ওনার শান্ত ক্লান্ত মুখশ্রী দেখে যেবার বুকটা এক অদ্ভুত মায়ায় ভরে উঠল। সে অত্যন্ত সন্তর্পণে, যাতে ওনার ঘুম না ভাঙে, বিছানা থেকে নেমে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়াতেই কাল রাতের প্রতিটা স্পর্শ, আরিশান মৃধার সেই উন্মত্ততা আর শেষমেশ ওর বুকে মাথা রেখে শান্ত হয়ে যাওয়ার স্মৃতিগুলো যেবার মনে ভিড় করে এলো। শাওয়ার নিয়ে শরীর ও মন কিছুটা হালকা করে যখন সে জামা পরে বাইরে বেরিয়ে এলো, তখন আচমকা থমকে দাঁড়ালো জেবা। দেখতে পেল আরিশান মৃধা বিছানায় পিঠ ঠেকিয়ে জেগে বসে আছে। ওনার তীক্ষ্ণ গম্ভীর চোখ দুটো সরাসরি শাওয়ার থেকে সদ্য বের হওয়া জেবার ভেজা অবয়বের ওপর নিবদ্ধ। জেবাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাত বাড়িয়ে বিছানার পাশটা দেখিয়ে অত্যন্ত নিচু অথচ স্পষ্ট স্বরে বললেন, এখানে এসে বসো। জেবা কিছুটা লজ্জিত ও আড়ষ্ট হয়ে ওনার নির্দেশ মতো বিছানার একপাশে গিয়ে বসল।
আরিশান মৃধা কোনো কথা না বলে পাশ থেকে একটা শুকনো তোয়ালে তুলে নিলেন এবং অত্যন্ত আলতো হাতে জেবার ভেজা মাথার চুলগুলো মুছতে লাগলেন। ওনার মতো একজন গম্ভীর ও শক্ত হৃদয়ের মানুষের হাত থেকে এমন কোমল ছোঁয়া পেয়ে জেবা ভেতরে ভেতরে শিউরে উঠল। তোয়ালে দিয়ে মোছার শেষে তিনি ড্রয়ার থেকে হেয়ার ড্রায়ারটা বের করলেন। মেশিনের মৃদু শব্দের সাথে সাথে ওনার যখন জেবা চুলের ভাঁজে ভাঁজে বিলি কাটছিল, তখন জেবা এক অদ্ভুত ভালো লাগায় চোখ দুটো বুজে ফেলল। সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে আরিশান মৃধা তাকে এতটা যত্ন করবে, এতটা আগলে রাখবে। কাল রাতে করা আরিশান মৃধার আচরণের পর আজ এবার মনে কোনো সংশয় রইল না এ পুরুষটি তাকে মনে প্রাণে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। চুল শুকানো শেষ হতে আরিশান মৃধা হেয়ার ড্রায়ার পাশে রেখে জেবার খুব কাছাকাছি এগিয়ে এলেন। ওনার উষ্ণ নিঃশ্বাস জেবার গালে আছড়ে পড়তেই জেবার হৃদস্পন্দন আবার দ্রুত হতে শুরু করলো। আরিশান মৃধা ধীর হাতে জেবার চিবুকটা স্পর্শ করে মুখটা সামান্য উপরে তুললেন। ওনার নজর গেল জেবার ঠোঁটের কোণের দিকে, যেখানে কাল রাতের তীব্র কামড়ের দাগটা এখন কিছুটা কালচে হয়ে রক্ত জমে আছে। ওনার চোখের কঠোরতা মুহূর্তেই গলে এক অপরাধ বোধে রূপ নিল। অত্যন্ত আলতো করে পরম যত্নে তিনি নিজের বুড়ো আঙ্গুলটা জেবার ঠোঁটের সেই ক্ষতে ছোঁয়ালেন। ওনার আঙ্গুলের স্পর্শে ক্ষতস্থানের জায়গাটাতে সামান্য জ্বলে উঠল জেবার। মুখ দিয়ে মৃদু শব্দে আহ বেরিয়ে এলো। আরিশান মৃধা অপরাধী গলায় ফিসফিস করে বললেন, বড্ড লেগেছে তাই না? কাল রাতে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আই এম সরি। জেবা আরিশান মৃধার চোখে সে অনুশোচনা দেখে ওনার হাতটা নিজের ছোট্ট হাতের মুঠোয় নিয়ে আলতো করে মাথা নেড়ে বুঝিয়ে দিল তার কোনো ক্ষোভ নেই। এদিকে সকাল সকাল আন্তরা মৃধা ড্রয়িং রুমের সোফায় অত্যন্ত গম্ভীর ও ক্রুদ্ধ মুখে বসে আছেন। কাল রাতের ওষুধের ঘোর কেটে যাওয়ার পর থেকে ওনার মেজাজ তুঙ্গে। এমন সময় উপর থেকে সবার আগে অরি নিচে নেমে এলো। ওর পরনে কালকে সাধারণ পোশাক, চোখে রিডিং গ্লাস, মুখটা ক্লান্তিতে মলিন দেখাচ্ছে। একই সময় সিঁড়ি ভেঙে নিচে নামতে দেখা গেল জেবাকে। আন্তরা মৃধার সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে সেদিকে ফিরলেন। জেবাকে দেখা মাত্রই ওনার চোখের সামনে কাল রাতের ঘটনাগুলো ভেসে উঠল। এই মেয়েটা ওনার এত প্ল্যান নষ্ট করে এখনও এই বাড়িতে রয়ে গেছে। ওর বাবা ওকে নিতে এসে একা ফিরে গেছে, অথচ সে যায়নি। ক্রোধের এক তীব্র অগ্নুৎপাত নিয়ে আন্তরা মৃধা সোফা ছেড়ে প্রায় তেড়ে এলেন জেবার দিকে। জেবা কিছু বোঝার বা কথা বলার সুযোগ পাওয়ার আগেই আন্তরা মৃধা প্রচণ্ড শক্তিতে ওর গালে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড়ের শব্দটা ড্রয়িং রুমের দেওয়ালে প্রতিধ্বনিত হলো। পাশে দাঁড়িয়ে থাকা অরি হতবাক ও স্তব্ধ হয়ে গেল। জেবা নিজের ঠোঁটের কোণের ক্ষতে হাত চেপে মাথা ধরে নিচু করে ফেলল। আন্তরা মৃধা জেবার দিকে তর্জনী উঁচিয়ে বিষাক্ত গলায় চিৎকার করে বলতে লাগলেন, নির্লজ্জ ক্যারেক্টারলেস মেয়ে একটা! তোর বাবা তোকে ত্যায্য করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বলে গেছে, তাও তো লজ্জা হয় না এই বাড়িতে পড়ে থাকতে? বাবার বয়সী একটা মরদের বিছানায় রাতে ঘুমানোর জন্য এত লোভ তোর? লজ্জা শরম বলতে কিছু নেই তোর? ওই ছোট জাতের শরীরে নতুন নাটক সাজিয়েছিস আমার স্বামীকে ভোলানোর জন্য? জঘন্য মেয়ে একটা! জেবার উপর এমন নির্মম অপবাদ অপমান সইতে না পেরে পাশ থেকে অরি অত্যন্ত ভদ্রভাবে নিচু স্বরে আন্তরা মৃধাকে থামানোর চেষ্টা করলো। সে এগিয়ে এসে বলল, আন্টি প্লিজ থামুন, এভাবে বলবেন না ওকে। কিন্তু অরিকে কথা শেষ করতে দিলেন না আন্তরা মৃধা। তিনি অরির দিকে ঘুরে তীব্র ঘৃণায় মুখ বাঁকিয়ে বলে ওঠেন, মুখ বন্ধ কর অনাথের বাচ্চা! তুই এসেছিস এখানে দালালি করতে? তোর নিজের কোনো পরিচয় আছে? কোথা থেকে এক অনাথ 20 আনা মেয়েকে আমার সারিমের সঙ্গে বিয়ে দিছে? এই মৃদাবাড়ির বউ হওয়ার যোগ্যতা তো দূরের কথা, তোকে তো ওই বাড়ির কাজের লোক হওয়ার যোগ্যতা নাই। নিজের স্ট্যাটাস দেখে কথা বলবি। ঠিক সে মুহূর্তে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নিচে নামছিল সারিম। আন্তরা মৃধার শেষ কথাগুলো ওর কান অবধি পৌঁছানো মাত্রই সারিমের পুরো শরীর রাগে রিরি করে উঠল। অপরদিকে আন্তরা মৃধার মুখে অনাথের বাচ্চা শব্দটা শোনা মাত্রই অরি ভেতর থেকে একদম চুপ হয়ে গেল। চোখে রিডিং গ্লাসের ওপর দিয়ে কয়েক ফোঁটা
তপ্ত অশ্রু গড়িয়ে নিচে পড়ে গেল। সে একদম পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সারিম এক মুহূর্ত নষ্ট না করে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো এবং শটান অরিকে নিজের চওড়া বুকের মাঝে টেনে নিল। এক হাত দিয়ে অরিকে শক্ত করে জড়িয়ে ধরে আন্তারা মৃধার দিকে চরম ক্ষুব্ধ হিংস্র খুনের দৃষ্টিতে তাকালো সারিম। নিজের জন্মদাত্রী মায়ের দিকে ছেলের এমন ভয়ঙ্কর চাউনি দেখে আন্তারা মৃধা ভেতরে ভেতরে কেঁপে উঠলেন। ওনার গলার স্বর মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই করিডর কাঁপিয়ে ধীর পায়ের শব্দে নিচে নেমে এলেন আরিশান মৃধা। ড্রয়িং রুমের থমথমে পরিবেশ দেখে ওনার ভ্রু কুঁচকে এলো। প্রথমেই চোখ গেল জেবার দিকে। জেবা তখনও ঠোঁটের কোণে হাত দিয়ে গালে থাপ্পড়ের লাল দাগ নিয়ে মাথা নিচু করে ফুপিয়ে কাচ্ছে। ওনার দেওয়া কাল রাতের কামড়ের দাগটা থেকে আবার সামান্য রক্ত গড়িয়ে পড়ছে। আরিশান মৃধার ভেতরে পুরুষটা যেন মুহূর্তে এক হিংস্র দানবে রূপ নিল। তিনি দ্রুত পায়ে জেবা দিকে এগিয়ে গেলেন এবং ওর মুখটা উঁচিয়ে ধরে অত্যন্ত ক্ষুব্ধ ও গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কি হচ্ছে জেবা? কে করেছে এটা? জেবা চোখ বন্ধ করে শুধু মাথা নাড়ল। ভয়ে কোনো কথা বলল না। কিন্তু আরিশান মৃধার বুঝতে বাকি রইল না কাজটা কার। তিনি এক ঝটকায় ঘুরে দাঁড়ালেন এবং আন্তারা মৃধার সামনে এসে দাঁড়ালেন। আন্তারা মৃধা কিছু বলার জন্য মুখ খোলার আগে আরিশান মৃধা ওনার ডান হাতটা বাতাসে তুলে এক কোষে থাপ্পড় লাগালেন আন্তারা মৃধার গালে। থাপ্পড়ের তীব্র শব্দে ড্রয়িং রুমের উপস্থিত অরি জেবা দুজনেই তীব্রভাবে কেঁপে উঠল। তবে সারিমের এসবে তেমন কোনো হেলদোল দেখা গেল না। আন্তারা মৃধা ছিটকে সোফার উপর গিয়ে পড়লেন। ওনার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। তিনি গালে হাত দিয়ে চরম বিস্ময় আর অপমানে আরিশান মৃধার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, আরিশান, তুমি নিজের স্ত্রীকে একটা বাচ্চা মেয়ের জন্য গায়ে হাত তুললে? তোমার এত বড় সাহস কিভাবে হয়? আরিশান মৃধার চোখ দুটো রাগে লাল হয়ে আছে। তিনি ওনার গম্ভীর বজ্রকণ্ঠে গর্জে উঠে বললেন, মুখ সামলে কথা বলো আন্তারা, একদম মুখ সামলে। তুমি কার গায়ে হাত তুলেছো জানো? জেবা এই বাড়ির কোনো বাইরের মেয়ে নয়। ও আমার বিবাহিতা স্ত্রী, এই আরিশান মৃধার অর্ধাঙ্গিনীও। আর তুমি তো কেবল আমার অতীতের একটা ভুল, যাকে আমি বর্তমানে দয়া করে এই বাড়িতে থাকতে দিয়েছি শুধুমাত্র আমার ছেলের মা হিসেবে। আমি যেন আর একবার না দেখি তুমি নিজের লিমিট ক্রস করেছ। আমার স্ত্রীর গায়ে হাত তোলা দুঃসাহস আর কখনো যেন না হয়। আন্তারা মৃধা রাগে ও অপমানে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, স্ত্রী? ও তোমার স্ত্রী? একটা বাচ্চার বয়সী মেয়েকে বিয়ে করে তুমি নিজেকে সমাজ পতি ভাবছো আরিশান? আমি তোমার প্রথম স্ত্রী, সালিমের মা। এই সংসারে আমার রাজত্ব, আমার অধিকার সবার আগে। আরিশান মৃধা এক চিলতে তাচ্ছিলের হাসি হেসে অত্যন্ত শীতল গলায় বললেন, অধিকার? যে নারী নিজের সংসার ফেলে বছরের পর বছর পরপুরুষের খোঁজে বাইরে ঘুরে বেড়ায়, তার মুখে অধিকারের কথা মানায় না আন্তরা। আজ থেকে এই মৃধা বাড়িতে তোমার কোনো স্থান নাই। যদি সম্মান বাঁচাতে চাও তবে চুপচাপ পড়ে থাকো। আর যদি দ্বিতীয়বার যেবার দিকে চোখ তুলে তাকিয়েছ, তবে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিতে আমি এক সেকেন্ডও ভাববো না। ইটস মাই লাস্ট ওয়ার্নিং। সারিম এতক্ষণ যাবৎ বাবা আর মায়ের এই কদর্য ঝগড়া চেঁচামেচি দেখে মনে মনে চরম বিরক্তি জন্ম নিল। অরি ওর বুকে মাথা রেখে তখনও নিঃশব্দে কাছে। সারিম আর এক মুহূর্ত এই বিষাক্ত পরিবেশে থাকা প্রয়োজন মনে করল না। কাউকে কিছু না বলে ওনাদের ঝগড়ার মাঝেই সারিম এক ঝটকায় অরিকে নিজের পাজা কোলা করে কোলে তুলে নিল। অরি চমকে উঠে সারিমের গলা জড়িয়ে ধরল। সারিম অত্যন্ত শক্ত ও দ্রুত পায়ে ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে পার্ক করে রাখা নিজের গাড়ির সামনে এসে সারিম এক হাত দিয়ে লক খুলে অরিকে অত্যন্ত সাবধানে ফ্রন্ট প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিল। তারপর নিজে দ্রুত ঘুরে এসে ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার পর সারিম অরির দিকে তাকালো। অরি তখনও মাথা নিচু করে চশমাটা হাতে নিয়ে চোখ মুছে। ও সেই মলিন মুখটা দেখে সারিমের বুকটা মোচড় দিয়ে উঠল। সে গাড়িটা মেন রোডে তুলে এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাত বাড়িয়ে অরিকে টেনে ডাইরেক্ট ড্রাইভিং সিটে নিজের কোলের ওপর বসিয়ে নিল। অরি আচমকা সারিমের কোলের ওপর এসে পড়ে কিছুটা অপ্রস্তুত হয়ে মৃদুস্বরে বলল, কি করছেন সারিম? গাড়ি চালাচ্ছেন তো, অ্যাক্সিডেন্ট হবে। আমাকে ওপাশে বসতে দিন। সারিম এক হাত দিয়ে অরির কোমরটা শক্ত করে নিজের বুকের সাথে লেপ্টে ধরে গম্ভীর অথচ অত্যন্ত আদর মাখা স্বরে বলল, চুপচাপ একদম সোজা হয়ে বসে থাক চন্দ্রিমা।
কোনো অ্যাক্সিডেন্ট হবে না। তোর স্বামী বড্ড ভালো ড্রাইভার। আর এই কুৎসিত কথাগুলো মাথা থেকে একদম বের করে দে। অরি সারিমের বুকে মাথা ঠেকিয়ে অস্ফুটে বলল। আপনার মা তো ভুল কিছু বলেনি সারিম। আমার তো সত্যিই কোনো পরিচয় নেই। আমি তো এক অনাথ। সারিম গাড়িটা রাস্তার একপাশে ব্রেক চেপে থামিয়ে দিল। সে অরির মুখটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে তীব্র গলায় বলল, আর একটা এমন ফালতু কথা বললে তোর ঠোঁট কামড়ে ছিঁড়ে দেব। কে বলছে তোর পরিচয় নেই? তোর সবচেয়ে বড় পরিচয় তো মৃধা, আপনার সারিমের স্ত্রী। ওই মহিলা কি বললো না বললো তাতে আমার বাল ছেড়ে যায় না। তুই শুধু আমার, বুঝছিস? অরি সারিমের চোখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে গেল। ও ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসির রেখা ফুটে উঠল। সে সারিমের চওড়া বুকে নিজের মুখটা লুকিয়ে শক্ত করে ওকে জড়িয়ে ধরল। সারিম অরির মাথায় নিজের থুতনি ঠেকিয়ে অত্যন্ত মমতায় ওর পিঠে হাত বোলাতে লাগলো, যেন বাইরের সমস্ত বিষাক্ত ঝড় থেকে সে তার চন্দ্রিমাকে আজীবন এভাবেই আগলে রাখবে। গাড়ির পেছনের সিটে পাশাপাশি বসে আছে আরিশান, মৃধা আর জেবা। এসি সচল থাকায় ভেতরের পরিবেশটা বেশ ঠান্ডা, কিন্তু জেবার মনের ভেতরের অস্থিরতা যেন কিছুতেই কমছে না। ড্রাইভার অত্যন্ত সাবধানে মেন রোড দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। জেবা আলতো করে আর চোখে পাশে বসা পুরুষটার দিকে তাকালো। আরিশান মৃধা অত্যন্ত মনোযোগ দিয়ে নিজের আইপ্যাডে কোনো একটা অফিসিয়াল ফাইল দেখছেন। মাঝে মধ্যে ওনার আঙ্গুলগুলো স্ক্রিনে দ্রুত নড়াচড়া করছে। মুখাবয়ব একদম শান্ত, গম্ভীর এবং ভাবলেশীন। ওনার এই পাথরের মতো শান্ত চেহারা দেখে কার বাপের সাধ্য আছে যে বলবে মাত্র কিছুক্ষণ আগে এই লোকটা নিজের প্রথম স্ত্রীর সঙ্গে ড্রয়িং রুমে এমন একটা ভয়ঙ্কর ঝড় তুলে এসছে, এমনকি নিজের হাতে জ্বর পর্যন্ত মেরেছে। আরিশান মৃধার ব্যক্তিত্বটা জেবার কাছে সবসময় একটা বড় রহস্যের মতো মনে হয়। ওনার এই পেশাদার ও গম্ভীর রূপটা জেবাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিচ্ছে। জেবা নিজের ওনার খুঁত আঙ্গুলে জড়াতে জড়াতে জানালার বাইরে তাকালো। বেশ কিছুক্ষণ ওভাবেই নীরবতায় কেটে যাওয়ার পর গাড়িটা প্রধান সড়ক ছেড়ে একটা সুপরিচিত এবং নামী বেসরকারি হাসপাতালের সামনে এসে থামলো। ড্রাইভার দ্রুত নেমে এসে পেছনের সিটে দরজা খুলে দাঁড়ালো। আরিশান মৃধা নিজের আইপ্যাডটা পাশে রেখে জেবার দিকে চাইলেন। ওনার সেই ঠান্ডা আদেশসূচক কণ্ঠস্বরে বললেন, নামো। জেবা হাসপাতালের বিশাল কাচের ভবনের দিকে তাকিয়ে চরম অবাক হয়ে গেল। ওনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছি আমরা? কার শরীর খারাপ? আপনার কি কিছু হয়েছে? আরিশান মৃধা ওর কোনো প্রশ্নের উত্তর দিলেন না। তিনি গাড়ি থেকে নেমে জেবার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে পুরে নিলেন। ওনার হাতের সেই চিরচেনা দৃঢ় বাঁধন অনুভব করতেই জেবা আর কথা বাড়ানোর সাহস পেল না। চুপচাপ ওনার পাশাপাশি হাঁটতে লাগলো। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী আরিশান মৃধাকে এভাবে হঠাৎ কোনো পূর্ব ঘোষণা ছাড়া হাসপাতালে ঢুকতে দেখে চারপাশের পরিবেশ মুহূর্তেই বদলে গেল। হাসপাতালের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে রিসেপশনের স্টাফ, ডাক্তার এবং সাধারণ রোগী সবাই হন্তদন্ত হয়ে ওনার দিকে হাঁ করে তাকিয়ে রইল। দেশের একজন ক্ষমতাধর মন্ত্রী নিজের যে অর্ধেক বয়সে একটা সাধারণ মেয়েকে ওভাবে শক্ত করে হাত ধরে নিয়ে যাচ্ছেন, এ দৃশ্য দেখে ফিসফিসানি শুরু হতে বেশি সময় লাগলো না। কিন্তু আরিশান মৃধার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ওনার গম্ভীর পদচারণা এবং চারপাশের মানুষকে অবজ্ঞা করার ভঙ্গিটা জেবাকে আরও বেশি গুটিয়ে দিল। আরিশান মৃধার বডিগার্ডরা ততক্ষণই হাসপাতালের ডিরেক্টরকে খবর দিয়ে দিয়েছে। আরিশান মৃধা কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জেবাকে নিয়ে সরাসরি লিফটে চড়ে 4 তলার একটা বিশেষ ভিআইপি কেবিনের দিকে এগিয়ে গেলেন। কেবিনের দরজায় ওনার নাম ফলক ও বিশেষ অ্যাপয়েন্টমেন্টের কাগজ আগেই রেডি ছিল। দরজায় নক করতেই ভেতর থেকে একজন মাঝবয়সী নারী গাইনোকোলজিস্ট অত্যন্ত বিনয়ের সাথে দরজা খুলে দিলেন। ওনার নেম প্লেটে লেখা ডাক্তার সায়রা বানু। ডাক্তার আরিশান মৃধাকে দেখা মাত্রই বললেন, আসুন আসুন স্যার, আপনার জন্য অপেক্ষা করছিলাম, প্লিজ বসুন। আরিশান মৃধা জেবাকে নিয়ে ভেতরে ঢুকলেন এবং ওকে একটা আরামদায়ক চেয়ারে বসিয়ে নিজে ওর পাশের চেয়ারটায় বসলেন। বসার ভঙ্গিতে এক চিলতে শিথিলতা থাকলেও মুখের গাম্ভীর্য বিন্দু মাত্র কমেনি। ডাক্তার সায়রা জেবার দিকে তাকিয়ে মৃদু হাসলেন।
তারপর আরিশান মৃধার দিকে ঘুরে বললেন, স্যার, আপনি ফোনে যা বলেছিলেন আমি সেই অনুযায়ী সব প্রিপারেশন নিয়ে রেখেছি। ম্যাডাম এর আগের কোনো মেডিকেল হিস্ট্রি বা মেজর কোনো ইলনেস আছে কি? আরিশান মৃধা অত্যন্ত সংক্ষেপে ভারী গলায় বলল, না, ও শারীরিকভাবে সুস্থ, কোনো মেজর কমপ্লিকেশন নেই। তবে আমি চাই আজ পুরো বডি প্রোফাইল আর রিপ্রোডাক্টিভ হেলথটা আপনি নিজে ভালোভাবে চেক করুন। কোনো ধরনের ঘাটতি বা সমস্যা আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে জানা দরকার। জেবা ওনাদের এই কথোপকথনের আগামাথা কিছু বুঝতে পারল না, শুধু হাঁ করে ওনাদের মুখের দিকে তাকিয়ে রইল। ওনারা কি নিয়ে কথা বলছেন, কেন ওকে এখানে আনা হয়েছে, সবকিছুই ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ ওভাবে চুপচাপ বসে থাকতে থাকতে জেবা বড্ড বোর ফিল করতে লাগলো। ওনারা তখনও জটিল সব ডাক্তারের টার্ম নিয়ে আলোচনা করছেন। জেবা অলস ভঙ্গিতে আশেপাশে তাকাতে তাকাতে ডাক্তারের টেবিলের উপর নজর আটকালো। সেখানে একটা সুন্দর সাদা নোটপ্যাড আর একটা দামি কলম রাখা ছিল। আরিশান মৃধা যখন ডাক্তারের সাথে গভীর আলোচনায় মত্ত, জেবা তখন চোরের মতো হাত বাড়িয়ে অত্যন্ত সাবধানে সেই নোটপ্যাড আর কলমটা নিজের দিকে টেনে নিল। জেবা নোটপ্যাডের পাতায় পরম মনোযোগ দিয়ে কলমের সাহায্যে একটা গোলগাল দেখতে ঘোড়া আঁকতে শুরু করলো। ঘোড়াটার পাগুলো একটু বেশি লম্বা আর কান দুটো খরগোশের মতো হয়ে গেল। জেবা নিজের এই অদ্ভুত শিল্পকর্ম দেখে নিজে মনে মনে হেসে উঠল এবং ওটার লেজটা সুন্দর করার জন্য আরও একটু ঝুঁকে গেল। ঠিক তখনই একটা শক্ত উষ্ণ হাত এসে জেবার হাতের কলম আর নোটপ্যাডটা আলতো করে চেপে ধরল। জেবা চমকে উঠে ওপরের দিকে তাকাতে আরিশান মৃধার সেই তীক্ষ্ণ শান্ত চোখের মুখোমুখি হলো। আরিশান মৃধা ওর হাত থেকে নোটপ্যাড আর কলমটা সরিয়ে টেবিলের উপর রেখে দিলেন। ওনার গলায় কোনো রাগ ছিল না, কিন্তু এক অনড় শাসন স্পষ্ট ছিল। তিনি নিচু স্বরে বললেন, ছোট বাচ্চাদের মতো আচরণ বন্ধ করো জেবা, এখানে কোনো ড্রয়িং কম্পিটিশন চলছে না। জেবা লজ্জায় লাল হয়ে মুখটা নামিয়ে নিল। লোকটার এই ধমকটা মোটেও পছন্দ না জেবার। ডাক্তারের সামনে এভাবে ধরা পড়ে যাওয়ায় ওর ভীষণ অস্বস্তি লাগছে। ডাক্তার সাইরা বানু জেবার এই কাণ্ড দেখে হেসে ফেললেন। তিনি আরিশান মৃধার দিকে তাকিয়ে বললেন, স্যার, ম্যাডাম তো এখনো বেশ তরুণী, চাইল্ডিশ নেচার থাকাটাই স্বাভাবিক। যাই হোক, আমি ওনাকে টেস্টগুলোর জন্য ল্যাবে পাঠিয়ে দিচ্ছি, নার্স এসে ওনাকে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে একজন সিনিয়র নার্স কেবিনে ঢুকলেন। ডাক্তার জেবাকে ওনার সাথে যেতে বললেন। জেবা আরিশান মৃধার দিকে তাকালো, যেন ওনার কাছ থেকে অভয় চাইছে। আরিশান মৃধা কেবল আলতো করে মাথা নাড়িয়ে ওকে যাওয়ার অনুমতি দিলেন। জেবা নার্সের পেছন পেছন ল্যাবরেটরির দিকে চলে গেল। সেখানে ওর রক্ত নেওয়া হলো, আলট্রাসোনোগ্রাফি করা হলো এবং আরও কিছু জটিল পরীক্ষা নিরীক্ষা করা হলো। জেবা পুরোটা সময় একটা রোবটের মতো নার্সের কথা মতো এদিক ওদিক গেল, কিন্তু ওর মনে মনে এক বিশাল কৌতূহল দানা বাঁধতে লাগলো। ওনারা কি ওর কোনো বড় অসুখ আবিষ্কার করেছেন? জেবার মাথায় নানা রকম বৈজ্ঞানিক থিওরি ঘুরপাক খেতে লাগলো। সবগুলো টেস্ট শেষ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে গেল। পরীক্ষা শেষে নার্স জেবাকে আবার ডক্টর জাইরার কেবিনে নিয়ে এলেন। জেবা ভেতরে ঢুকে দেখল আরিশান মৃধা ঠিক আগের মতোই একই ভঙ্গিতে বসে আছেন, যেন তিনি এই 1.5 ঘন্টা ধরে এক চুলও নড়েননি। ওনার ধৈর্য দেখে জেবা মনে মনে আবার অবাক হলো। জেবা ওনার পাশের চেয়ারটায় গিয়ে বসতে আরিশান মৃধা ওর দিকে একবার চাইলেন, কিন্তু কোনো কথা বললেন না। এর ঠিক 5 মিনিটের মাথায় ল্যাবের একজন অ্যাসিস্ট্যান্ট একতোরা রিপোর্ট নিয়ে কেবিনে ঢুকলেন এবং ডাক্তারের হাতে দিলেন। ডাক্তার সাইরা চশমাটা নাকের ওপর ঠিকঠাক করে অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিটা রিপোর্টের পাতা উল্টে দেখতে লাগলেন। কেবিনের ভেতর তখন এক পিনপতন নীরবতা। জেবার হার্টবিট যেন ক্রমশ বেড়ে যাচ্ছে। সে নিজের ওড়নাটা শক্ত করে মুঠো করে ধরে আল্লাহর নাম জপতে লাগলো। সবগুলো রিপোর্ট দেখা শেষ করে ডাক্তার সায়রা ওনার মুখ থেকে চশমাটা নামালেন। ওনার মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি আরিশান মৃধার দিকে তাকিয়ে অত্যন্ত ইতিবাচক গলায় বললেন, কংগ্রেচুলেশন স্যার, রিপোর্টের সব পারমিট ডাক্তার সায়রার একদম পারফেক্ট আছে। ম্যাডাম ইন্টারনাল কোনো কমপ্লিকেশন নেই, ওনার জরায়ু এবং ডিম্বাশয় পুরোই সুস্থ।
বেবি কনসিভ করার ক্ষেত্রে ওনার কোনো ধরনের সমস্যা হবে না। ওনার শরীর এখন একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ডাক্তার ওনার কথা শেষ করে প্রেসক্রিপশন প্যাডটা টেনে নিয়ে কিছু ভিটামিন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লিখতে লাগলেন, যাতে কনসিভের প্রসেসটা আরও স্মুথ হয়। এদিকে ডাক্তারের এই কথাগুলো শোনা মাত্রই জেবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর কানে বেবি কনসিভ শব্দটা বাজ পড়ার মতো শোনালো। চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল, মুখের চোয়াল প্রায় ঝুলে পড়ার উপক্রম। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আরিশান মৃধা ওকে এখানে কোনো অসুখের চিকিৎসার জন্য আনেননি, ওকে এনেছেন বাচ্চা জন্ম দেওয়ার পরীক্ষা করাতে। জেবা নিজের সমস্ত লজ্জা জড়তা ভুলে গিয়ে কেবিনে থমথমে নীরবতা চূর্ণ করে আরিশান মৃধার দিকে সরাসরি ঘুরে চিৎকার করার মতো গলায় বলে উঠল, বেবি? কার বেবি? এখানে বাচ্চার কথা কোথা থেকে আসছে? আপনি কি পাগল হয়েছেন? শারীন ভাই আছে তো, আর বেবি লাগবে না? জেবার এমন আকস্মিক প্রশ্নে ডক্টর সায়রা কিছুটা থমকে গেলেন। ওনার হাতের কলমটা 1 সেকেন্ডের জন্য থেমে গেল, কিন্তু আরিশান মৃধা বিন্দুমাত্র বিচলিত হলেন না। ওনার মুখের অবয়ব আগের মতোই পাথরের মতো শক্ত রইল। তিনি জেবার এই পাগলামিকে পুরোপুরি ইগনোর করে ডাক্তারের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বললেন, ওকে ডক্টর, ওষুধগুলো কিভাবে খেতে হবে তা আপনি প্রেসক্রিপশনের ডিটেলসে লিখে দিন। আর ওকে কি কোনো বিশেষ ডায়েট মেনটেন করতে হবে? ডাক্তার সায়রা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললেন, হ্যাঁ স্যার, আমি ডায়েট চার্টটা এর সাথে দিয়ে দিচ্ছি। গ্রিন ভেজিটেবল আর প্রোটিনটা একটু বেশি রাখতে হবে। জেবা ওখানে রাগে আর ক্ষোভে ফুঁসতে লাগলো। লোকটা ওকে পাত্তাই দিচ্ছে না। সে ওনার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কিন্তু আরিশান মৃধা সেই গম্ভীর ও হিমশীতল ব্যক্তিত্বের সামনে আর দ্বিতীয়বার মুখ খোলা সাহস পেল না। ওনার চারপাশে সে অদৃশ্য দেওয়ালটা জেবাকে চুপ করিয়ে দিল। আরিশান মৃধা আরও কিছুক্ষণ ডাক্তারের সঙ্গে কিছু গোপনীয় মেডিকেল টার্ম নিয়ে কথা বললেন। তারপর প্রেসক্রিপশনটা নিজে নিয়ে উঠে দাঁড়ালেন। জেবার দিকে তাকিয়ে ওনার সেই চেনা গম্ভীর স্বরে বললেন, চলো। জেবা কোনো কথা না বলে ধূপধাপ পা ফেলে ওনার পেছনে পেছনে কেবিন থেকে বেরিয়ে এলো। তার মনের ভেতর তখন রাগের এক বিশাল লাফা অগ্নুৎপাতের জন্য তৈরি হচ্ছে। হসপিটালের করিডোর দিয়ে যাওয়ার সময়ও দুজনে ওভাবেই চলল। আরিশান মৃধা একদম শান্ত ও সোজা হয়ে হাঁটছেন, আর জেবা মুখ ফুলিয়ে ওনার পাশে পাশে প্রায় দৌড়াচ্ছে। গাড়িতে এসে বসার পরও জেবার ভেতরে সেই লাভা শান্ত হলো না। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে মেন রোডে নামতেই জেবা নিজের ভেতরের ক্ষোভ চেপে রাখতে পারল না। সে আরিশান মৃধার দিকে পুরোপুরি ঘুরে বসে অত্যন্ত চড়া ও জিদ্দি গলায় জিজ্ঞেস করলো, হানি, আপনি কি আমার কথার উত্তর দেবেন? ডাক্তার আন্টি যে বললো বেবি কনসিভ করার কথা, কার বাচ্চার কথা হচ্ছিল এখানে? আপনি আমাকে না জানিয়ে হসপিটালে নিয়ে এসব পরীক্ষা কেন করালেন? আরিশান মৃধা নিজের ফোন থেকে চোখ না তুলেই অত্যন্ত ধীর ও ভারী গলায় উত্তর দিলেন, আমাদের বাচ্চার কথা হচ্ছিল। ওনার এই অতি সাধারণ এবং সোজা সাপটা উত্তর শুনে যেবার মেজাজ আরও 1 ডিগ্রি চড়ে গেল। সে প্রায় খেকে উঠে বললেন, আমাদের বাচ্চা? মানে আপনি আর আমি? অসম্ভব, আমাদের কোনো বাচ্চার দরকার নেই। অলরেডি শারীন ভাইয়া আছে তো। শারীন ভাইয়া থাকতে আর নতুন করে বেবি দিয়ে কি কাজ আমাদের? আমার জীবনে কোনো প্ল্যানেই কোনো বাচ্চার জায়গা নেই। আমি কোনো বাচ্চার মা হতে পারবো না। জেবার মুখে সারিমের নাম এবং বাচ্চা না নেওয়ার অনড় জেদ শুনে আরিশান মৃধা এবার ওনার ফোনটা লক করে পাশে রাখলেন। তিনি ধীর হয়ে জেবার দিকে একটু ঝুঁকে এলেন। ওনার সেই গভীর কুচকুচে কালো চোখ দুটোর মাঝে এক তীব্র একগুঁয়েমি স্পষ্ট হয়ে উঠল। মুখাবয়ব আগের চেয়েও দ্বিগুণ গম্ভীর হয়ে গেল। তিনি জেবার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অত্যন্ত নিচু হুঁশিয়ারি মেশানো কণ্ঠে বললেন, শারিম আমার সন্তান জেবা, ও আমার অতীত এবং বর্তমান, কিন্তু তোমার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই। আর এখন এই সংসারে আমার জীবনে যে আসবে সে হবে আমাদের দুজনের অস্তিত্বের অংশ, তোমার আর আমার সন্তান। সো শারিম থাকা না থাকায় আমাদের কোনো বাচ্চার রিলেশন নাই। জেবা ওনার এই গভীর তত্ত্ব বুঝতে চাইল না। সে নিজের হাত দুটো বুকের উপর আড়াআড়িভাবে বেঁধে মুখটা চরম অবাধ্যের মতো ফুলিয়ে বলল, আমি ওসব কিচ্ছু জানি না। আমি কোনো বেবি টেবি নিতে পারবো না। আমি নিব না, মানে নিব না, এটা ফাইনাল। আরিশান মৃধা নিজের চোখ দুটো সামান্য সরু করে নিলেন।
ওনার ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত সুন্দর বাঁকা হাসি রেখা ফুটে উঠল। উনি যেবার মুখের খুব কাছাকাছি নিজের মুখটা এনে অত্যন্ত ধীর গম্ভীর ও চড়া স্বরে ওনার সেই চেনা হুমকিটা দিয়ে বললেন, আমি বলছি তুমি নিবে, আর যদি বেশি অবদ্ধতা করো তবে চাপার দাঁত একটাও আস্ত রাখবো না বলে দিলাম। মুখ ভেঙে হাতে ধরিয়ে দিব যদি আমার কথার উপর আরেকটা কথা বলো। সারিমের গাড়িটা এসে একটা বিশাল লোহার গেটের সামনে থামল। অরি জানালার বাইরে তাকিয়েছিল। আন্তারা মৃধার বলা অনাথ শব্দটা এখনো ওর কানের পর্দায় এসে তীরের মতো বিঁধছে। সারিম গাড়ি থেকে নেমে এসে ওপাশের দরজাটা খুলে দিল। অরির হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় পুরে নিয়ে বলল, নামো চন্দ্রিমা। অরি ইতস্তত করে গাড়ি থেকে নামলো। সামনে তাকাতে ও চোখ দুটো বিস্ময়ে চড়কগাছ হয়ে গেল। বিশাল একটা অ্যামিউজমেন্ট পার্ক, অথচ চারপাশটা একদম শুনশান নিঝুম। গেটের সামনে কোনো দর্শনার্থী নেই, কোনো শোরগোল নেই। পার্কের ভেতরে রঙিন রাইডগুলো সকালের রোদে চকচক করছে, যেন কোনো রূপকথার রাজ্য অলস পড়ে আছে। অরি অবাক হয়ে সারিমের দিকে তাকালো। সারিম, এখানে কোনো মানুষ নেই কেন? পার্ক কি আজকে বন্ধ? সারিম অরির চশমাটা নাকের ওপরে একটু ঠিক করে দিয়ে ঠোঁটের কোণে একটা বাঁকা আত্মবিশ্বাসী হাসি ফুটিয়ে তুলল। বন্ধ থাকবে কেন? তোমার স্বামী থাকতে এই পার্ক বন্ধ করার সাহস কার আছে? আজ সারাদিনের জন্য এই পুরো পার্কটা শুধু তোমার জন্য বুক করা চন্দ্রিমা। এখানে আমরা দুজন ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না, শুধু তুমি আর আমি। অরি হাঁ করে তাকিয়ে রইল। একটা আস্ত পার্ক শুধু ওর জন্য বুক করে ফেলেছে লোকটা। সারিমের এই উন্মাদনা গভীরতা দেখে অরির বুকের ভেতরটা এক অদ্ভুত ভালো লাগায় মুচড়ে উঠল। ভেতরে ঢুকতে অরির চোখের সামনে যেন এক নতুন পৃথিবী খুলে গেল। বিশাল চত্বর জুড়ে নানা রকম রাইড, মেরি গো রাউন্ড থেকে শুরু করে রোলার কোস্টার। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো পার্কের ভেতরে সারি সারি খাবারের স্টল বসানো হয়েছে। আইসক্রিম, পপকর্ন, চটপটি আর ধোয়া ওঠা ফুচকা স্টল। প্রতিটি স্টলে বিক্রেতারা অত্যন্ত ভদ্রভাবে দাঁড়িয়ে আছে, যেন তারা শুধু এই বিশেষ অতিথিটির জন্যই অপেক্ষা করছিল। ফুচকা স্টলটা দেখা মাত্রই অরির মলিন মুখটা মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। সকালে সব কষ্ট ও সব কান্না এক নিমিষে উধাও। সে সারিমের হাত ধরে বাচ্চাদের মতো টেনে ফুচকার স্টলের দিকে নিয়ে গেল। সারিম, আমি ফুচকা খাবো। সারিম অরির এই চঞ্চল রূপটা দেখে মনে মনে এক পরম শান্তি পেল। সে বিক্রেতার দিকে তাকিয়ে ইশারা করতে প্লেট ভর্তি করে টকঝাল ফুচকা সাজিয়ে দেওয়া হলো। অরি এক সেকেন্ডও নষ্ট না করে ফুচকা মুখে পুরে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। দারুণ। আপনি খাবেন না সারিম? সারিম পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ওর বউয়ের গালের ওঠানামা দেখছিল। সে নিচু হয়ে অরি ঠোঁটের কোণে লেগে থাকা একটুখানি টক নিজের আঙ্গুল দিয়ে মুছে নিয়ে বলল, তুমি খাও চন্দ্রিমা, তোমার এই রাক্ষসের মতো খাওয়া দেখলে আমার পেট ভরে যায়। অরি চোখ রাঙিয়ে ওর পায়ে আলতো করে লাথি মারল, কিন্তু পরক্ষণেই আবার রাইডগুলোর দিকে তাকিয়ে খুশিতে তালি বাজিয়ে উঠল। মেরিগো রাউন্ডে চড়ে অরি বাতাসে চুল উড়িয়ে হাসছিল। সারিম নিচে দাঁড়িয়ে এক দৃষ্টে ওর সেই হাসি মুখটা নিজের হৃদয়ে ফ্রেমবন্দি করে রাখছিল। বাড়ির দম বন্ধ করা পরিবেশ থেকে বের করে এনে সারিম তার চন্দ্রিমার মুখের হাসিটা ফোটাতে পেরেছে। এর চেয়ে বড় সার্থকতা সারিমের কাছে আর কিছু নেই। বেশ কিছুক্ষণ হই হুল্লোড় আর রাইডে চড়ার পর অরি একটা কটন ক্যান্ডি হাতে নিয়ে পার্কের মেন গেটের কাছাকাছি একটা বেঞ্চে এসে বসলো। তখন আচমকা ওর নজর গেল বাইরের লোহার গেটের দিকে। গেটের ওপাশে রাস্তার ধারে 4-5 জন পথ শিশু দাঁড়িয়ে আছে। তাদের পরনে ছেঁড়া ফাটা নোংরা পোশাক, চুলে ধুলোবালি। বাচ্চাগুলো চশমা পরা অরি আর ভেতরের রঙিন রাইডগুলোর দিকে চাতক পাখির মতো তৃষ্ণার্থ চোখে তাকিয়ে আছে। ওদের চোখগুলো বলছিল কত ইচ্ছে ওদের এই রঙিন রাইডে চড়ে দেখতে, এই সুন্দর খাবারগুলো খেতে। কিন্তু পার্কের বিশাল ভারী গেট আর কড়া সিকিউরিটি ওদের সেই ইচ্ছেটাকে বাড়ির ফুটপাতে আটকে রেখেছে। বাচ্চাগুলো সেই নিষ্পাপ আকুল চাউনি দেখা মাত্রই অরির বুকের ভেতরটা কেমন যেন গড়ে উঠল। সে নিজে একজন অনাথ। অরি জানে অবহেলা আর বঞ্চনার স্বাদ কেমন হয়। ও এই আনন্দের মাঝে ওই বাচ্চাগুলোকে বাইরে রেখে নিজে একা উপভোগ করতে পারছিল না।
অরি কটন ক্যান্ডিটা রেখে সোজা দাঁড়িয়ে গেল। সারিম পাশেই দাঁড়িয়ে একটা ফোন কল সারছিল। অরি ওকে কিছু না বলে দ্রুত গেটের দিকে এগিয়ে গেল। সিকিউরিটি গার্ডরা বাচ্চাদের তাড়িয়ে দেওয়ার জন্য ধমক দিতেই অরি চড়া গলায় বলে উঠল, খবরদার, ওদের গায়ে হাত দেবেন না একদম। গার্ডরা চমকে পিছিয়ে গেল। অরি গেটের লকটা খুলে বাইরে বেরিয়ে গেল এবং বাচ্চাদের সামনে হাঁটু গেড়ে বসলো। অরির দু চোখে মমতায় ভরা। তোমরা ভেতরে যাবে? রাইডে চড়বে? বাচ্চাগুলো প্রথমে ভয়ে একে অপরের দিকে তাকালো, তারপর একযোগে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ওদের মধ্যে সবচেয়ে ছোট যে মেয়েটা, সে অরের পোশাকের কোণটা ধরে ফিসফিস করে বলল, আমগরে পুলিশে যাইতে দিব না আপা। ওই হলো বিড়ালের মতো দারোয়ানটা আমগরে তাড়া দেয়। অরি হেসে ফেলল। ও মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, কেউ কিছু বলবে না, চলো আমার সাথে। অরি বাচ্চাদের হাত ধরে পার্কের ভেতর নিয়ে এলো। সারিম ততক্ষণে ফোন রেখে সেখানে এসে দাঁড়িয়েছে। ওর ফর্সা কপালে সামান্য কুঁচকে যাওয়া ভাঁজ। এই বাচ্চাগুলোকে পার্কের ভেতর নিয়ে আসাটা ও হয়তো সহজভাবে নিতে পারছিল না, কিন্তু অরির চোখে আনন্দ দেখে সারিম আর একটা শব্দ উচ্চারণ করলো না। অরি বাচ্চাদের নিয়ে সোজা আইসক্রিম আর ফুচকার স্টলের দিকে চলে গেল। ভাইয়া, ওদের যত ইচ্ছে আইসক্রিম আর ফুচকা দিন। বাচ্চাগুলো পেট পুরে আইসক্রিম খাচ্ছিল আর মনের সুখে মেরিগো রাউন্ডে ঘুরছিল। ওদের সেই বাঁধভাঙা চিৎকার আর হাসিতে পুরো নিঝুম পার্কটা যেন জীবন্ত হয়ে উঠল। অরিও ওদের সাথে খেলায় মেতে উঠল। ওদের হাতগুলো নিজের হাতে জড়িয়ে সে নিজেও একটা বাচ্চা হয়ে গেল। সারিম দূরে একটা গাছের নিচে দুহাত পকেটে রেখে দাঁড়িয়ে আছে। ও ঠোঁটের কোণে এক চিলতে গভীর হাসি ফুটে উঠল। দৃষ্টি তার অরের দিকে নিবদ্ধ, চোখের পলক ফেলতে ভুলে গেছে সে, যেন এক টুকরো পবিত্র মেয়েকে নিজের নজরে বন্দি করে রাখার প্রয়াস। ঘড়ির কাঁটা তখন বেলা 10টা ছুঁই ছুঁই। হঠাৎ করে আকাশের নীল রংটা বদলে গিয়ে ঘন কালো মেঘে ঢেকে গেল চারপাশ। বাতাসের বেগ বাড়ল আর মুহূর্তের মধ্যে সকালের তপ্ত রোদকে বিদায় জানিয়ে ঝলমলিয়ে বৃষ্টি নেমে এলো। আকাশ ভাঙা সেই বৃষ্টির তীব্র ছাট পার্কের কংক্রিটের মেঝেতে আছড়ে পড়তে লাগলো। বাচ্চাগুলো বৃষ্টির শব্দ শুনেই আহ্লাদে চিৎকার করে উঠল। সারিম পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত অরির দিকে এগিয়ে গেল। সে অরির হাত ধরে টান দিয়ে বলল, বউ, বৃষ্টি নেমে গেছে, চলো দ্রুত ওই শেডের নিচে, ঠান্ডা লেগে যাবে নয়তো। কিন্তু অরি আজ কোনো নিয়ম মানার মোডে নেই। সে সারিমের হাতটা শক্ত করে ধরে এক ঝটকায় ওকে বৃষ্টির মাঝখানে টেনে নিয়ে এলো। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো নিমিষে সারিমের শার্ট আর অরির চশমার কাচকে ভিজিয়ে দিল। অরি নিজের রিডিং গ্লাসটা খুলে বেঞ্চের ওপর রেখে দিল। তারপর দুই হাত মেলে মাথাটা আকাশের দিকে উঁচিয়ে গোল হয়ে ঘুরতে লাগলো। সারিম, দেখুন না কি সুন্দর বৃষ্টি, চলুন না একটু সব নিয়ম ভুলে আজ একটু ভিজি। বাচ্চাগুলো ততক্ষণে বৃষ্টির মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। অরিও ওদের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে ভিজতে লাগলো। বৃষ্টির জল ওর ভেজা চুল বেয়ে ঘাড়ে পিঠে লেপটে যাচ্ছিল। অরির খিলখিল হাসি বৃষ্টির শব্দের সাথে একাকার হয়ে যাচ্ছে। সারিম বৃষ্টির মধ্যে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ওর ভেজা শার্টটা শরীরে টান টান মেয়েদের সাথে লেপটে গেছে। চুলগুলো কপাল বেয়ে চোখের ওপর এসে পড়েছে, কিন্তু ওর চোখ দুটো কেবল একটা অবয়বের ওপরেই থমকে ছিল। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন অরিকে আরো বেশি মায়াবী, আরো বেশি মোহময়ী করে তুলছিল। সারিমের কি যেন হলো, সে আনমনে অত্যন্ত গভীর ও মাদকতা ভরা কণ্ঠে দুলাইন গেয়ে উঠল। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমলো চিন্তা আমার। ও সারিম ধীর পায়ে অরির দিকে এগিয়ে গেল। ও চোখের চাউনি এখন ভালোবাসার সমুদ্রে পরিণত হয়েছে। সারিম অরির কোমরটা দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে লেপটে নিল। অরি লাফালাফি মুহূর্তের জন্য থমকে গেল। সে সারিমের ভেজা বুকের ওপর দুই হাত রেখে কাঁপতে লাগলো। সারিম অরির কপালে নিজের ভেজা থুতনিটা ঠেকিয়ে ওর কানের কাছে মুখ এনে অত্যন্ত নিচু অনর স্বরে ফিসফিস করে বলল, তুমি আমার চন্দ্রিমা,
শুরু থেকে শেষ অবধি শুধু আমার। এই দুনিয়ার কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। অরি সারিমের ভেজা চোখের দিকে তাকালো, সেখানে এক আকাশসম ভালোবাসা। অরি নিজে ছোট হাত দুটো দিয়ে সারিমের চওড়া গলাটা শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকালো। বাইরের ঝমঝম বৃষ্টির পটভূমিতে দুই হৃদয়ে ধুকপুকানি যেন এক অলিখিত কাব্যের জন্ম দিচ্ছিল। আরিশান মৃধার সেই চিরচেনা দাঁত ভেঙে হাতে দিয়ে দেওয়ার হুমকিটা শোনার পর থেকেই জেবা নিজের মুখটা বন্ধ করে রেখেছে। লোকটার রাগ ও জেদ সম্পর্কে ওর খুব ভালো করেই জানা আছে। সে মুখে যা বলে কাজেও তা করতে এক সেকেন্ডও ভাববে না। বিশেষ করে এই লোকের গম্ভীর চোখের দিকে তাকালে জেবার কলিজা শুকিয়ে যায়। জেবার একটা কথাও না বাড়িয়ে জানালার দিকে মুখ ঘুরিয়ে ওনার খুদ নিখুঁতভাবে ছিঁড়তে লাগলো। মনে মনে আরিশান মৃধাকে 101টা গালি দিতেও ছাড়ল না। আরিশান জেবার সেই রাগী বিড়ালের মতো মুখ ফুলিয়ে বসে থাকা দেখে মনে মনে কিছুটা আমোদ পেল। যদিও ওনার পাথরের মতো শক্ত মুখাবয়বে তার বিন্দুমাত্র প্রকাশ ঘটল না। কিছুক্ষণের মধ্যে আরিশান মৃধার গাড়িটা বাড়ির বিশাল সদর ফটক পেরিয়ে ভেতরে ঢুকলো। গাড়ি থামতে আরিশান মৃধা নিজে নেমে জেবার হাত ধরে গাড়ি থেকে নামালেন। বাড়ি ঢোকার পর দেখা গেল ড্রয়িং রুম একদম শুনশান ফাঁকা। সকালে সেই চর থাপ্পড়ের পর অন্তরা মৃধা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করেছেন। তিনি আর নিচে নামেননি। আরিশান মৃধা জেবাকে সোজা উপরের রুমে নিয়ে এলেন। বিছানায় জেবাকে বসিয়ে দিয়ে ওনার সেই গম্ভীর ভারী কণ্ঠে বললেন, চুপচাপ রুমে থাকবে। নিজের ওই ছোট্ট বাচ্চার মতো বুদ্ধি খাটিয়ে বাইরে যাওয়ার কোনো পাগলামি করার চেষ্টা করবে না। আমি বিকেলে ফিরবো। জেবা কোনো উত্তর না দিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে রইল। আরিশান মৃধা একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার বডিগার্ড ও সিকিউরিটি টিমকে কড়া নির্দেশ দিলেন যাতে জেবার সুরক্ষায় কোনো কমতি না হয়। এরপর ওনার গাড়িটি তীব্র গতিতে ছুটে চলল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। সিআইডি হেডকোয়ার্টারের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের কনফারেন্স রুমের পরিবেশ আজ সকাল থেকে বরফ শীতল। বাইরে এখনও মেঘলা আকাশ, থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যা জানালার কাছে এক অদ্ভুত ধোঁয়াশা তৈরি করছে। রুমের ভেতরের আবহাওয়া বাইরের চেয়েও অনেক বেশি থমথমে। বিশাল প্রজেক্টর স্ক্রিনের উপর ভেসে আছে 14 বছর আগের অর্গান ট্রাফিকিং কেসের মূল সন্দেহভাজন সার্জন ডাক্তার জয়ফানের ছবি। তার ঠিক পাশেই গতকাল রাতে সেন্ট্রাল জেলের সেল থেকে উদ্ধার হওয়া জয়ফানের গলিত বিভৎস লাশের ফরেন্সিক ছবিগুলো। আয়ুষ টেবিলের উপর 2 হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। পরনে গাঢ় ধূসর রঙের একটা ব্লেজার, চুলগুলো নিখুঁতভাবে ব্যাকব্রাশ করা। তীক্ষ্ণ চোখের চাউনি প্রজেক্টর স্ক্রিনের দিকে নিবদ্ধ। টেবিলের উল্টো দিকে অবিরাম আর ওসি প্রদীপবাবু অত্যন্ত সতর্ক ও তটস্থ হয়ে বসে আছেন। অবিরামের সামনে ছড়ানো এক গাদা ওল্ড আর্কাইভের ফাইল। আয়ুষ একটা লেজার পয়েন্টার অন করে ডাক্তার জয়ফানের ছবির ওপর আলো ফেলল। ঠান্ডা মেপে মেপে বলা গলায়ও বলল, ডক্টর শ্যানালের ফাইনাল অটোপসি রিপোর্ট এইমাত্র আমার হাতে এসেছে। মৃত্যুর কারণ কোনো বিষ বা কেমিক্যাল ইনজেকশন নয়। জুইফানের শরীরে এক ধরনের হাইলি মিউটেটেড বায়োলজিক্যাল এজেন্ট বা মডিফাইড ভাইরাস পুশ করা হয়েছিল। এই ভাইরাসটা শরীরে ঢোকার ঠিক আধ ঘন্টার মধ্যেই ভেতরের কোষগুলোকে অ্যাসিডের মতো গলিয়ে দেয়। অর্গান ট্রাফিকিং কেসের সাথে জড়িত এত বড় একজন সার্জন 14 বছর ধরে জেলে বন্দি থাকার পর হঠাৎ কাল রাতেই তাকে এভাবে কেন মারতে হলো? এনি গেসেস? অবিরাম একটা লম্বা ফাইল টেনে নিয়ে চশমা নাকের উপর ঠিক করতে করতে বলল, স্যার, আমি জয়ফানের জেলের ভেতরের লাস্ট কয়েক মাসের রেকর্ড চেক করেছি। উনি কিন্তু একদম চুপচাপ থাকতো। অদ্ভুত ব্যাপার হলো, তবে ঠিক 1 সপ্তাহ আগে জয়ফান কোর্টে একটা আপিল ফাইল করার চেষ্টা করেছিল। উনি কেসের কিছু গোপন তথ্য এবং সেই রহস্যময় মাস্টারমাইন্ড এর আসল নাম ডিসক্লোজ করতে চেয়েছিল একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের কাছে। কিন্তু সেই টিম জেলের ভেতর পৌঁছানোর আগেই কাল রাতে ওকে সাইলেন্টলি লিকুইডেট করে দেওয়া হলো। আয়েশের ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে লেজার পয়েন্টারটা টেবিলের উপর রেখে সোফায় পিঠ ঠেকিয়ে বসল। তার মানে দাবার বোর্ডের পেছনের মূল খেলোয়াড় এখনো বাইরে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এবং জয়ফান মুখ খুললে সেই মাস্টার মাইন্ডের মুখোশ খুলে যেত। তাই তাকে চিরতরে শান্ত করে দেওয়া হলো। কিন্তু প্রদীপবাবু,
আয়ুষ হঠাৎ ওসি প্রদীপের দিকে চোখ শুরু করে তাকালো। জেলের ভেতর 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা সচল, হাই সিকিউরিটি জোন। বাইরের কেউ তো আর সিরিঞ্জ হাতে ভেতরে ঢুকে জুইফানকে ভাইরাস পুশ করে আসেনি। ইনসাইডার কে? কাল রাতে 4 নম্বর সেলের ডিউটিতে কে কে ছিল? প্রদীপবাবু রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে কাঁপা কাঁপা গলায় বললেন, স্যার, হেড কনস্টেবল রফিক আর সেন্ট্রাল জেলের একজন ফার্মাসিস্ট কাল রাতে ওই ওয়ার্ডের দায়িত্বে ছিল। কিন্তু ব্যাপারটা হলো স্যার, আজ সকাল থেকে ওই ফার্মাসিস্ট এবং হেড কনস্টেবল দুজনে নিখোঁজ। ওদের কোয়ার্টারেও কোনো সন্ধান মেলেনি, কোনো সুইচ অফ। আয়ুষ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ওর ধারালো চিবুকটা শক্ত হয়ে উঠল। অপরাধী শুধু নিখোঁজ চালই চালছে না, সে প্রতিটা পদক্ষেপ আয়ুষের টিম পৌঁছানোর আগেই মুছে দিচ্ছে। 14 বছর আগে যেভাবে দিলরাজ সাহা সহ বাকি 3 জন অফিসার ফাইল খোলার 3-4 দিনের মধ্যে লাশ হয়ে গিয়েছিল, অপরাধী ঠিক সেই একই প্যাটার্ন ফলো করছে। ঠিক তখনই কনফারেন্স রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো সিআইডির টেকনিক্যাল উইংয়ের প্রধান নিশ্চিত। ওর হাতে একটা পেন ড্রাইভ। স্যার, আপনি জুইফানের সেলের বাইরের করিডোরের সিসিটিভি ফুটেজটা ল্যাবরেটরিতে রিকভার করতে বলেছিলেন। ক্রাইম সিন থেকে যে ডিজিটাল এভিডেন্স ডিলিট করে দেওয়া হয়েছিল তার একটা 5 সেকেন্ডের ব্যাকআপ ক্লিপ আমরা ডার্ক ওয়েবের সার্ভার থেকে ট্রেস করে রিকভার করতে পেরেছি। প্লে করো নিশিত। নিষেধ ল্যাপটপে পেন ড্রাইভটা প্লাগ ইন করতে প্রজেক্টর স্ক্রিনে একটা ঝাপসা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিও ক্লিপ চালু হলো। সময়কাল রাত ঠিক 12টা বেজে 22 মিনিট। জেলের 4 নম্বর সেলে লোহার শিকের ওপাশে জয়ফান তখনও বেঁচে ছিল। ঠিক তখনই করিডোরের আবছা আলোয় একটা অবয়বকে সেলের সামনে এসে দাঁড়াতে দেখা গেল। অবয়বটার পরনে জেলের ডাক্তারের অ্যাপ্রন, মাথায় সার্জিক্যাল ক্যাপ আর মুখে মাস্ক। অবয়বটি অত্যন্ত নিখুঁতভাবে স্লাইড লক খুলে ছেলের ভেতর ঢুকলো। জয়ফান ওকে দেখা মাত্র ভয় পেছনের দেওয়ালের দিকে পিছিয়ে যেতে চাইল, কিন্তু ওই রহস্যময় ব্যক্তিটি এক ঝটকায় জয়ফানের ঘাড় চেপে ধরে ওনার গলায় একটা হাইপোডার্মিক সিরিঞ্জ ঢুকিয়ে দিল। ভিডিওটা অত্যন্ত ঝাপসা হওয়ায় লোকটার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু আয়ুষের তীক্ষ্ণ চোখ এড়ালো না একটা বিশেষ জিনিস। সেই রহস্যময় ঘাতক যখন জয়ফানের ঘাড় ধরে সিরিঞ্জটা পুশ করছিল, তখন তার বাম হাতের কবজির ওপর একটা বিশেষ ট্যাটু স্পষ্ট ফুটে উঠেছিল। একটা তলোয়ারের চারপাশে জড়িয়ে থাকা বিষাক্ত সাপের ট্যাটু। ঘাতকের হাতের গড়ন, হাঁটার ভঙ্গি কোনো পুরুষের নয়, ওটা ছিল একজন নারীর শরীর। স্টপ, রিউন্ড অ্যান্ড জুম অন দ্য ব্রেস্ট। আয়ুষ বজ্র কণ্ঠে নির্দেশ দিল। নিশিত ভিডিওটা পজ করে সেই বাম হাতের কবজির ট্যাটুটা জুম করলো। স্ক্রিনের উপর ভেসে উঠল সেই তলোয়ার আর সাপের নিখুঁত ডিজাইন। ট্যাটুটা দেখার পর আয়ুষ একটু মনে করতে লাগলো, সে মনে হয় আগে এই ট্যাটুর মালিককে দেখেছিল, তবে ওর এখন কিছুই মনে আসছে না। পার্কের বাঁধভাঙা বৃষ্টির বেগ একটু কমতেই সারিম অরিকে প্রায় জোর করে কোলে তুলে নিয়ে গাড়ির ভেতরে উষ্ণতায় নিয়ে এলো। ভেজা কাপড়ে এসি চালালে বউটা ঠান্ডা লেগে যাবে, তাই এসি বন্ধ করে ও মেন রোডে গাড়ি তুলে দিল। অরি জানালার কাচের গায়ে জমে থাকা পানির ফোঁটা আঙুল দিয়ে ছুঁয়ে দেখছিল। ঠোঁটের কোণে লেগেছিল এক চিলতে তৃপ্তির হাসি। মিনিট 20 পর গাড়িটা একটা সুউচ্চ বহুতল অ্যাপার্টমেন্টের সামনে এসে থামলো। আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে গাড়িটা পার্ক করে সারিম অরির হাত ধরে লিফটের দিকে পা বাড়ালো। অরি কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চারপাশটা দেখতে লাগলো। লিফট থেকে নেমে একটা কাঠের দরজার সামনে আসতে অরি সারিমের দিকে তাকিয়ে নিজের চশমাটা নাকের উপর ঠিক করলো। এটা কার বাসা সারিম? আমরা এখানে কেন এসেছি? সারিম পকেট থেকে চাবি বের করে লকটা খুলতে খুলতে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, এটা আমার ফ্ল্যাট। আপনি আবার ফ্ল্যাট কবে কিনলেন? রাজশাহী থাকাকালীন প্রায় সময় আমাকে কাজের ক্ষেত্রে এখানে থাকতে হতো, তখন গিয়েছিলাম। দরজা খুলে ভেতরে ঢুকতেই অরির চোখ দুটো বিস্ময়ে জোড়া লেগে গেল। ফ্ল্যাটটা ভেতর থেকে বিশাল, ডুপ্লেক্স স্টাইলের লিভিং রুম। উপরের দিকে চলে গেছে রাজকীয় কাঠের সিঁড়ি। আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো থাকলেও পুরো ঘরে এক ধরনের ছিমছাম শান্ত পরিবেশ বিরাজ করছে।
অরি চারপাশটা ঘুরে ঘুরে দেখে সারিমের সামনে এসে দাঁড়ালো। ও শার্ট থেকে তখনও টুপটুপ করে পানি পড়ছে মেঝেতে।